কখনো কি ভেবে দেখেছি একটা সাধারণ প্রেমের গানের আড়ালে কতটা তীব্র বিদ্রোহ আর না পাওয়ার যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে? আজ আমরা ঠিক এরকমই একটা মাস্টারপিস নিয়ে কথা বলবো। আমরা ব্যবচ্ছেদ করব কিশোর কুমারের গাওয়া সেই বিখ্যাত ক্লাসিক গান তোমার বাড়ির সামনে দিয়ে। এই আয়োজনে আমরা দেখব কিভাবে নিছক একটা গান হয়ে উঠেছে সমাজ ব্যবস্থার প্রতি নীরব বিদ্রোহ, বিরহ আর অনন্ত প্রেমের এক অসাধারণ আখ্যান। চলুন এই কাব্যিক বিষাদ আর অবাধ্যতার স্তরগুলো একটু একটু করে উন্মোচন করা যাক। তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে। একবার দৃশ্যটা কল্পনা করুন তো, একজন মৃত প্রেমিক তার ভালোবাসার মানুষটিকে শেষবারের মতো দেখার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকার অনুরোধ করছেন। এই একটি মাত্র লাইনের ভেতরে যে কি প্রচণ্ড রকমের হৃদয় বিদারক একটা নাটকীয় উত্তেজনা লুকিয়ে আছে, ভাবলে গায়ে কাটা দেয়। আসন্ন বিচ্ছেদের যন্ত্রণা আর শেষ দেখারই আকুলতায় কিন্তু আমাদেরকে মুহূর্তের মধ্যে গানের মূল শোকের আবহে টেনে নেয়। গানের একদম গভীরে যাওয়ার আগে এই অবিস্মরণীয় সৃষ্টির পেছনের মানুষগুলোকে চট করে একবার মনে করে নিই। আমাদের সবার প্রিয় কালজয়ী শিল্পী কিশোর কুমারের গাওয়া এই গানটিতে পর্দায় অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেতা তাপস পাল এবং মুনমুন সেন। চ্যানেল বি মিউজিকের এই রিলিজটি আমাদের সেই সোনালী যুগের কথা মনে করিয়ে দেয়, যখন একটা ৩-৪ মিনিটের গানেই একটা আস্ত সিনেমার গল্প বলে দেওয়া হতো। এবার গানের মূল অংশে ঢোকা যাক। আমাদের প্রথম থিম, শেষ যাত্রা, ট্র্যাজেডির পটভূমি নির্মাণ। গানে ব্যবহৃত এই মরণযাত্রার শব্দগুচ্ছের ব্যবহারটা ভীষণ ইন্টারেস্টিং। আক্ষরিক অর্থে এটা তো স্রেফ একটা মৃতদেহ নিয়ে যাওয়ার মিছিল, কিন্তু এই গানে এটা কিন্তু কোনোভাবেই শুধু একটা জীবনের সমাপ্তি বোঝাচ্ছে না, বরং পুরো নাটকীয় আখ্যানটাকে এগিয়ে নেওয়ার একটা দারুণ মাধ্যম হিসেবে কাজ করছে এই মরণযাত্রা। এটা এমন এক অদ্ভুত যাত্রা যা একদিকে চিরবিচ্ছেদ নিশ্চিত করছে, আবার অন্যদিকে প্রেমিক প্রেমিকার ওই শেষ সাক্ষাতের সুযোগটাও তৈরি করে দিচ্ছে। এখানে যে চমৎকার বৈপরীত্যটা তৈরি করা হয়েছে সেটা খেয়াল করার মতো। একদিকে আছে সেই স্থির নিশ্চল বারান্দা যেখানে জীবিত প্রেমিকা এক বুক হাহাকার নিয়ে দাঁড়িয়ে আছেন, আর ঠিক তার উল্টো দিকে আছে মৃত প্রেমিকের চলমান অনিবার্য একটা যাত্রা যা কোনোভাবেই থামানো যাবে না। এই যে স্থিরতা আর গতির একটা সংঘাত, এটা আসলে তাদের দুজনের মাঝখানে দূরত্বেরই একটা নিখুঁত প্রতিচ্ছবি। এই দূরত্বটা মোছার নয়, অথচ ভেবে দেখুন এই মুহূর্তটিই কিন্তু তাদের সবচেয়ে কাছাকাছি নিয়ে এসছে। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে, এত দূরত্ব, এত বৈপরীত্য, এর মাঝেও গীতিকার কিভাবে মৃত প্রেমিক আর ওই বারান্দায় দাঁড়িয়ে থাকা জীবিত প্রেমিকার মাঝখানের ব্যবধান ঘুচিয়ে দেবেন? কিভাবে দুটি ভিন্ন জগতের মানুষকে একটিমাত্র বিন্দুতে মেলাবেন তিনি? চলুন সেটাই দেখি। আমাদের পরের থিম, পৃথিবীর অগোচরে নীরবে বিদ্রোহ। গানে খুব স্পষ্ট করেই বলা হয়েছে, আমায় দেখতে তোমায় দেয়নি যারা। মানে দাঁড়াচ্ছে, জীবিত অবস্থায় সমাজ বা পরিবারের কঠোর বাধাই তাদের আলাদা করে রেখেছিল। তো সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো, এই মৃত্যুর মিছিলটা আপাত দৃষ্টিতে ভীষণ শোকের হলেও এটা আসলে প্রেমিকের জন্য চরম স্বাধীনতার একটা মুহূর্ত। চারপাশের এত মানুষ, এত ভিড়, সবাই হাঁটছে, অথচ কেউ টেরও পাচ্ছে না যে এই কোলাহলের মাঝেই দুজনের ভেতর এক গভীর নীরব যোগাযোগ তৈরি হচ্ছে। যারা তাদের বাঁচতে দেয়নি একসাথে, মৃত্যুর মধ্যে দিয়ে প্রেমিক যেন তাদের বিরুদ্ধেই একটা নীরব বিদ্রোহ ঘোষণা করেছেন। আমরা জানি মৃত্যু শরীরকে স্থির করে দেয়, চোখ হয়ে যায় পাথরের মতো প্রাণহীন, কিন্তু গীতিকার এখানে কি করলেন? তিনি ওই প্রাণহীন পাথর চোখেই অনন্ত প্রেমের এক জীবন্ত দৃষ্টি এঁকে দিলেন। মৃত্যুর মতো একটা চূড়ান্ত পরিণতির সাথে প্রেমিকের অনুভূতির এই যে অটুট তীব্রতা, এটা আসলেই অসাধারণ। এই পাথর চোখ যেন সবাইকে বুক ফুলিয়ে বলছে, মৃত্যুর শরীরকে ছিনিয়ে নিতে পারে ঠিকই, কিন্তু ভালোবাসার দৃষ্টিকে কখনোই অন্ধ করতে পারে না। আমায় দেখতে তোমায় দেয়নি যারা, জানবে না যে কেউ তো তারা। খেয়াল করে দেখুন, এই লাইনটার মধ্যে এক ধরনের অদ্ভুত তিক্ত মধুর বিজয়ের সুর লুকিয়ে আছে। যারা এই জুটির মিলনের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, আজ ঠিক তাদের চোখের সামনে দিয়ে প্রেমিকের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, অথচ তারা ঘুণাক্ষরেও টের পাচ্ছে না যে মৃত্যুর এই মঞ্চেই প্রেমিক প্রেমিকা তাদের সেই বহুকাঙ্ক্ষিত শেষ দেখাটা দেখে নিচ্ছেন। এটা কিন্তু প্রেমিকের একটা চরম ব্যক্তিগত বিজয়। চারপাশের পুরো পৃথিবী, এমনকি সেই বিরোধীরাও যখন এই যাত্রার দিকে কড়া নজর রেখে তাকিয়ে আছে, তখন এই গভীর প্রেমের শোকটা আসলে কিভাবে প্রকাশ পাবে? প্রকাশ্যে তো চোখের জল ফেলা বা ছুটে যাওয়া সম্ভব নয়,
তাহলে সেই অন্তরঙ্গ শোকের ভাষাটা কি হবে? এই প্রশ্নটাই গানের আবেগকে একদম নতুন একটা দিকে ঘুরিয়ে দেয়। আর এখানেই আসে আমাদের পরবর্তী আলোচনা, ফুলের চেয়ে দীর্ঘশ্বাস, শোকের রূপান্তর। তুমি ফুল ছুঁড়ো না উপর থেকে, একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস। ফুল ছোড়া তো শোক প্রকাশের একটা খুব সাধারণ রুটিন মাফিক সামাজিক প্রথা, তাই না? মৃতদেহের ওপর যে কেউ ফুল ছুঁড়তে পারে, কিন্তু প্রেমিক সেটা একেবারেই চাইছেন না। তিনি চাইছেন একটা দীর্ঘশ্বাস, কারণ দীর্ঘশ্বাস হলো একান্তই ব্যক্তিগত, অদৃশ্য এবং তাদের দুজনের মধ্যকার অকৃত্রিম প্রেমের একটা প্রমাণ। এই জাস্ট একটা লাইনের মাধ্যমে গীতিকার বাহ্যিক লোক দেখানো আনুষ্ঠানিকতার চেয়ে হৃদয়ের ভেতরের আসল শূন্যতাটাকে অনেক বড় করে দেখিয়েছেন। এখানকার ভিজুয়াল ইমাজিনারিটা একবার ভাবুন। প্রেমিক অনুরোধ করছেন যে ওপর থেকে ফেলা সেই দীর্ঘশ্বাসটা যেন তার শিয়রে জ্বলতে থাকা ধূপের ধোঁয়ার সাথে মিশে যায়। দৃশ্যটা কল্পনা করলে আক্ষরিক অর্থে শিহরিত হতে হয়। নিচ থেকে ধূপের ধোঁয়া ধীরে ধীরে ওপরের দিকে উঠছে, আর ঠিক সেই সময় ওপর থেকে নেমে আসছে প্রেমিকার বুক ছিঁড়ে বেরিয়ে আসা একটা উষ্ণ দীর্ঘশ্বাস। এই ধোঁয়া আর দীর্ঘশ্বাসের মিলনের মধ্য দিয়েই তৈরি হচ্ছে এক অপার্থিব সংযোগ। প্রেমিকার ওই দীর্ঘশ্বাস মেশানো ধূপের ধোঁয়াই মৃত প্রেমিকের কাছে একদম পরম সুখের বাতাস হয়ে ধরা দেবে। জীবনের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে চরম এক সুখের মুহূর্তে কেবল প্রিয়তমার একটা দীর্ঘশ্বাসের মাঝে পরম সুখ খুঁজে পাওয়ার এই যে তীব্র আকুতি, এর চেয়ে গভীর মেলাঙ্কলি বা কাব্যিক বিষাদ আর কী হতে পারে? এতক্ষণ ধরে আমরা যে মর্মান্তিক যাত্রার কথা জানলাম, তা শুনে মনে হতেই পারে যে ব্যাস এখানেই বুঝি সব শেষ। মরণ যাত্রা চলে যাবে, ধূপ নিভে যাবে, দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে যাবে। কিন্তু আসলে কি গল্পটা এখানেই শেষ? এই প্রবল শোকের কি কোনো সান্ত্বনা নেই? চলুন দেখি গানে এরপর কি অপেক্ষা করছে। গানের একদম শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল থিম, পুনর্জন্মের প্রতিশ্রুতি, একটি আশাবাদী অবাধ্যতা। গানের সুরে আর কথায় এই আকস্মিক পরিবর্তনটা জাস্ট অভাবনীয়। যে গানটা শুরু হয়েছিল চিরবিদায়ের একটা করুণ সুর দিয়ে, ঠিক শেষ দিকে এসে সেটাই পরিণত হয় আবার ফিরে আসার এক অবিচল প্রতিজ্ঞায়। মানে মৃত প্রেমিক কোনোভাবেই হার মানতে রাজি নন। তিনি এই বিচ্ছেদকে শেষ কথা হিসাবে মানবেনই না। যদি নতুন কোনো জন্ম থাকে, পাবো দুজন দুজনাকে। এই কথাটার মধ্যে যে কি প্রবল আত্মবিশ্বাস আর আশাবাদ লুকিয়ে আছে, তা আগের সমস্ত শোক আর কান্নাকে এক নিমিষে ম্লান করে দেয়। এটা কোনো সাধারণ ইচ্ছে নয়, এটা একটা সুনিশ্চিত ঘোষণা। এই জন্মের সমাজ তাদের আলাদা করেছে ঠিকই, কিন্তু মৃত্যু তাদের প্রেমকে তো শেষ করতে পারেনি, বরং পরবর্তী জন্মের জন্য তাদের ভালোবাসাকে যেন আরও শক্ত, আরও সুদৃঢ় করেছে। পুরো গানের টাইমলাইনটা যদি আমরা একটু একসাথে মিলিয়ে দেখি, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। গল্পটা মৃত্যু বা মরণযাত্রা দিয়ে শুরু হলেও সেটা কিন্তু সেখানে থেমে থাকেনি। পর্যবেক্ষণ আর ওই ধূপের ধোঁয়ার সূক্ষ্ম সংযোগের স্তর পার হয়ে তা সরাসরি এসে ঠেকেছে পুনর্জন্মে। সুতরাং এটা কোনোভাবেই একটা শেষ হয়ে যাওয়ার গল্প নয়, বরং এটা হলো আত্মার সামনের দিকে এগিয়ে যাওয়ার এক চিরন্তন জার্নি। সেদিন নতুন হয়ে আসবো কাছে, তখন তোমায় কে আটকাবে? এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে সেই সমাজের প্রতি প্রেমিকের ছুড়ে দেয়া একেবারে চূড়ান্ত চ্যালেঞ্জ। নতুন জন্মে তারা যখন আবার মিলিত হবেন, তখন সমাজের কোনো বাধা, কোনো বিরোধী শক্তি আর তাদের আটকাতে পারবে না। পুনর্জন্মের এই কনসেপ্টটা এখানে শুধু আধ্যাত্মিক কোনো ব্যাপার নয়, এটা আসলে প্রেমকে বন্দী করে রাখা সমস্ত পার্থিব শৃঙ্খল ভেঙে ফেলার একটা চূড়ান্ত এবং বিজয়ী হাতিয়ার। আলোচনার একেবারে শেষে এসে এই প্রশ্নটাই আমাদের সবচেয়ে বেশি ভাবায়, যে গানটার ছত্রে ছত্রে একটা অনিবার্য আর চূড়ান্ত শেষের দৃশ্য আঁকা হয়েছে, সেই গানটাই কিভাবে সব বাধা পেরিয়ে একটা নতুন শুরুর, একটা অনন্ত মিলনের অপ্রতিরোধ্য ঘোষণাপত্রে পরিণত হলো। ঠিক এখানেই লুকিয়ে আছে সত্যিকারের কাব্যিক রোম্যান্সের আসল ম্যাজিক। মানুষের হৃদয় আর ভালোবাসা কখনোই চূড়ান্ত সমাপ্তিকে মেনে নেয় না। শারীরিক মৃত্যু হয়তো অনিবার্য, কিন্তু প্রকৃত ভালোবাসা সব সময় নতুন কোনো জন্মের মধ্য দিয়ে আবার ফিরে আসার পথ ঠিকই খুঁজে নেয়। আর এই গানটি সেই চিরন্তন আশারই এক অসামান্য দলিল। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের গানের লিরিক্সগুলোকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে।